প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। 24-এর বিপ্লবে যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু আদতে ছাত্র নেতা ছিল না। ওদের কেউ কেউ আওয়ামী লীগে গুপ্ত ছিল, ওদের কেউ কেউ জামাতে গুপ্ত ছিল, ওদের কেউ কেউ মাদ্রাসার ছাত্র, তারপর আওয়ামী লীগের কৌমি মাতার আশীর্বাদে ঢাকা ইউনিভার্সিটির আঙ্গিনায় এসে নিজেদের স্বার্থেই নাকি তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে পড়েছিল। তারপরের ইতিহাস আমাদের জানা। আচ্ছা ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটি আন্দোলনের সূতিকাগার। 69-এর গণঅভ্যুত্থান, 6 দফা, আরো আগে 52-এর ভাষা আন্দোলন, তারপর 62-র শিক্ষা আন্দোলন, সর্বোপরি স্বাধীনতা আন্দোলন, 71-এর আমাদের বিজয়, গৌরব আর অহংকারের বাংলাদেশ। এবার 24-এর যে ছাত্রগণ আন্দোলনটা শুরু হয়েছিল কি নিয়ে জানি? মেধাবী তারা, কোটা, সংস্কার, এ নিয়ে কিন্তু আন্দোলন ছিল। মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার বিরুদ্ধেই কিন্তু তাদের আন্দোলনটার প্রথম শুরুটা। শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তার একটি বক্তব্যের কারণে, বিশেষ করে রাজাকারদের সন্তানদের সুযোগ সুবিধা দিতে হবে এমন নেতিবাচক একটি বক্তব্যের কারণে ছাত্র সমাজ উত্তাল হয়, আন্দোলন আরো গতি পায়। আন্দোলন তার যে রাস্তা দিয়ে শুরু করেছিল সেই রাস্তা থেকে আন্দোলন অন্যদিকে বাঁক নেয়। শেষ পর্যন্ত 1 দফা, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন। শেখ হাসিনা আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নিতে বাধ্য হন বা তাকে বাধ্য করা হয়েছে, যদিও ওই আজকের জুলাই বিপ্লবীরা বলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে যাননি। শেখ হাসিনা প্রকাশ্য দিবালোকে দিন দুপুরে, একেবারে সূর্য যখন মাথার উপর, তখন তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ভারতীয় কর্তৃপক্ষের একটি নেগোসিয়েশন, মধ্যস্থতার মাধ্যমে বাংলাদেশের আর্মিরা শেখ হাসিনাকে বাংলাদেশের হেলিকপ্টার, বিমান ব্যবহার করে ভারতে পাঠিয়েছেন। তাই শেখ হাসিনাকে যারা বলে পালিয়ে গেছে, এই কথাটিও এক ধরনের বোকামি। বা যত বড় পণ্ডিতেই হোক, যত বড় সাংবাদিকই হোক, যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে তারা রং, তারা ভুল এবং তারা ভুয়া। ইচ্ছাকৃতভাবে তারা এগুলি বলা শুরু করেছে 5 আগস্টের পর থেকে। যাই হোক, আজকে ওই প্রসঙ্গ না। আজকের প্রসঙ্গ হলো এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী, এত বড় একটি বিপ্লবের পরে কজনকে আমরা দেখলাম যে নেতৃত্ব দিল? মানে পুরা আন্দোলনের স্টেক হোল্ডার হয়ে গেল মাত্র 10-12 জন ছাত্র। তারপর ক্ষমতার ভাগবণ্টন, পাওয়ার, কিভাবে নিজেদের পকেটে রাখা যায়,
কিভাবে ওভারনাইট, রাতারাতি বড় লোক হওয়া যায়, কারণ ওরা ছিল হতদরিদ্র পরিবারের সন্তান। তাদের বক্তব্য থেকেই হাসনাত আব্দুল্লাহ বলেন বা অন্যরা, তাদের বক্তব্য থেকেই বেরিয়ে এসেছে। তাদের আগের ছবিগুলি শুধু দেখবেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া হোক, হাসনাত আব্দুল্লাহ হোক, পাটোয়ারি বা সার্জিস আলম বা নাহিদ ইসলাম, তাদের আগের ৫ আগস্টের আগের বেশভূষা, কাপড় চোপড়, পায়ের জুতা, জুতা ছিল না, এগুলি কি বলে স্পঞ্জের স্যান্ডেল, এই সমস্ত ছিল। আর আজকে কি ৫ আগস্টের আগে তাদের কাছে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা রিক্সা ভাড়ার পয়সাও ছিল না। হাসনাত আব্দুল্লাহ নিজে বলছে ৭০ টাকা দিয়ে একটু মাংস খাওয়া, বিরিয়ানি খাওয়া ভাগ্য তাদের কখনোই ছিল না। হলের ক্যান্টিন থেকেও পর্যন্ত পেত না। গরিবের সন্তান অপরাধ নয়, গরিব হইতেই পারে, আমাদের দেশের অধিকাংশ মানুষই গরিব, কিন্তু গরিবের সন্তানের মাঝে অনেক মেধাবী, অনেক কিছুই হয়। একটা কথায় বলে না আমাদের, যে গোবরে পদ্ম ফুল গোবরেই ফুটে। আমাদের অনেক এরকম হয়েছে, কিন্তু মানুষ কেন সেই শেখ হাসিনার বিদায় পর্যন্ত তাদেরকে মেনে নিয়েছিল? একটি মাত্র কারণ, যে মানুষ পরিবর্তন চেয়েছিল, মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিল, মানুষ চেয়েছিল একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ হবে। আওয়ামী লীগের পতনের পর যদিও আজকের দেশটিতে যত দৃশ্য আমরা দেখতে পাই, পদ্মা ব্রিজ থেকে শুরু করে কর্ণফুলী টানেল, বড় বড় রাস্তা, মেট্রো রেল, ফ্লাইওভার, হাতির ঝিল, যা কিছু আমরা দেখি, ঢাকা শহরের উপর থেকে চোখ মেলে নিচের দিকে তাকালে যা নজরে আসে সবই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দূরদর্শিতা। অন্তত বাংলাদেশ উন্নয়নের মুখ দেখেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন, নেপথ্যে বা অন্তরালে সীমাহীন দুর্নীতি আওয়ামী লীগের, এবং এই সমস্ত দুর্নীতি শেখ হাসিনা নিজে জেনেও দেখে না দেখার বান করেছেন। তার প্রমাণ তিনি নিজে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ওনার বাসার চাকর বলা যেতে পারে ৪০০ কোটি টাকায় যার ইনকাম হয়েছে। উনি হাসতে হাসতে বলেছেন, যদিও ওই হাসির বা বিনোদন যেভাবেই তিনি বলার চেষ্টা করুন না কেন, সেই বিষয়টি শেখ হাসিনার জন্য বুমেরাঙই হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ২৪শে জুলাই আপনাদের নিশ্চয়ই একটি কথা মনে আছে, যে হাদি, উসমান হাদি, যে আমাদেরকে অনেক শামা দিয়ে বহুত শিখিয়েছেন, কিল্লাব জিন্দাবাদ থেকে শুরু করে বহু কিছু করেছে, অত্যন্ত মেধাবী, ব্লা ব্লা ব্লা, বহু কিছু। সেও কিন্তু আগের ক্লিপগুলি আপনারা দেখে নেবেন, ভিডিও ক্লিপগুলি, সেও কিন্তু এই জুলাইয়ের ছাত্র নেতাদেরকে, তাদের অবস্থা, তারা যে ফকির ছিল, তাদের যে কিছু ছিল না, এবং তারা যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সে কথা কিন্তু হাদি বলেছে, একাধিকবার সে বলেছে।
কারণ হাদি সেই 24 জুলাই আন্দোলনের সঙ্গে হাদির কোনো সম্পর্ক ছিল না, বা সেখানে হাদি অ্যাক্টিভও ছিল না। মানে হাদি পরবর্তীতে আবিষ্কার হয়। হাদিকে আবিষ্কার করে বেসিক্যালি ফ্রান্সের এই যে আরেকটি জোকার পিনাকি ভট্টাচার্য আর প্রবাসের আরো দু একজন অতি উৎসাহী, অতি মহাপণ্ডিত, যাদের শুধু খালি ভারতের নাম শুনলেই গা জ্বলা পোড়া করে, তারা ইনকেলাব মঞ্চের মাধ্যমে এই উসমান হাদিকে আশকারা দেয়। 32 নম্বর ভেঙ্গে ঘুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে উল্লাস করে, লুঙ্গি ড্যান্স করে, দিল্লি না ঢাকা স্লোগান দেয়, আর হিন্দি গানের সঙ্গে 32 নম্বরের সামনে তারা ড্যান্স করে। এই হলো ভারত বিরোধিতা নমুনা। যাই হোক, নাসির উদ্দিন পাটোয়ারি, সকলকে নিয়ে কথা বলবো না আজকে, আমি নাসির উদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক দু একটি কথা নিয়ে বলতে চাই। সেটা হলো, ছেলেটি সিম্পলি সিম্পলি বেয়াদব, সিম্পলি ইচড়ে পাকা, এমন সব ভাষায় কথা বলে গা জ্বালা ওঠে। এর ডিম থেরাপি খেতে খেতে ছেলেটা বোধহয় মনে হয় আরেকটু উত্তেজিত হয়েছে। ঝিনাইদহ হোক, বাংলাদেশের অন্য কোনো এলাকায় হোক, যেখানেই যাচ্ছে সেখানে ডিম থেরাপি বা তার প্রতি উত্তেজনা। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না তা বলছি না, প্রধানমন্ত্রীর যে কোনো ধরনের সমালোচনা করা যাবে। প্রধানমন্ত্রী পাবলিক লাইফ, গণতান্ত্রিক সমাজে যে রাজনীতির সঙ্গে জড়িত থাকবে বা পাবলিক লাইফের সঙ্গে জড়িত থাকবে, তার সবকিছু নিয়ে কথা বলা যাবে। ওদের কোনো ব্যক্তিগত বিষয় বলে কিছু থাকে না। একজন মানুষ যখন পাবলিক লাইফ হয়, তার পরিবার, ছেলে মেয়ে, সন্তান সবাইকে নিয়ে কথা বলা যেতে পারে, কেউ যদি অন্যায় করে। কিন্তু অহেতুক আক্রমণাত্মক কথা, সেটা উত্তেজনা তৈরি করে, পরস্পরের মাঝে দূরত্ব তৈরি করে, সম্প্রীতির মাঝে বাধা হয়ে দাঁড়ায়। এই নাসির উদ্দিন পাটোয়ারি, পিনাকি তো তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেলছিল যে জামাত ক্ষমতায় আসবে আর নাসির উদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, নির্বাচনের ফলাফলের মাত্র 2-3 দিন আগে পিনাকির সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারির টেলিফোনে কথা হচ্ছিল, সেটা লাইভ দেখলাম। সেখানে পিনাকি নাসির উদ্দিন পাটোয়ারিকে বলছে যে, তুমি তো আমাদের ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছ, তোমাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখি। কত উৎসাহ তাদের থেকে। নাসির উদ্দিন পাটোয়ারি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, পিনাকি ভট্টাচার্য ওই যে মালওয়ানটা যেটা নতুন করে মুসলমান হয়েছে, সেটা বলে যে নাসিরুদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, তাকে আগাম অভিনন্দন, আশীর্বাদ, দোয়া সবকিছুই তিনি দিয়ে রেখেছেন। মানে উনি এত মহাপণ্ডিত, তিনি সব দিয়ে, ওনাকে নিয়ে ওনারা আরো কতগুলি কথা, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আগামীকালকে একটি ভিডিও করব। নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি যেটা বললেন, তারেক রহমান সম্পর্কে কিন্তু অনেক আপত্তিকর কথাবার্তা বলছে। দেখুন, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যায়, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে আজে বাজে কথা যেগুলি বলা যায় না, অনেক সময় প্রধানমন্ত্রী ভুল করতে পারে। আমি তো মনে করি, দেখুন, আমি মনে করি তারেক রহমানের ভুল আছে, কিন্তু বাংলাদেশের এতদিন পর্যন্ত যত প্রধানমন্ত্রী ছিল, তার মাঝে আমি তারেক রহমানকে
ধীর স্থির সাম্য স্বল্পভাষী মনে করি। এটা হইতে পারে 17 বছর বিদেশ জীবন তার অনেক কিছুই পরিবর্তন করেছে। সেই আগের হাওয়া ভবনের তারেক রহমান আর আজকের প্রধানমন্ত্রী তারক রহমানের মাঝে বিস্তর ফারাক। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু তারেক রহমানের স্ত্রী এবং সন্তান নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি কালকে তারেক রহমানের স্ত্রীকে নিয়ে একটি সেলফি তুলতেই পারে, টেকনোলজির যুগ। প্রধানমন্ত্রী যার সাথে খুশি, কৃষকের সাথে, রিক্সাওয়ালার সাথে, ছাত্রদের সঙ্গে, শিক্ষার্থীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, যে কোনো লোকের সঙ্গে সেলফি তুলতে পারে। স্ত্রীও সঙ্গে ছিল, সঙ্গে থাকতে পারে ছবিতে, এতে দোষের কি আছে? নাসিরুদ্দিন পাটোয়ারি এমন নগ্ন ভাবে এই তারেক রহমানকে এই সেলফি তোলার পরে প্রেম প্রীত, এই সে এখন প্রীত করবেন না, এই করবেন না, সেই করবেন না, প্রীতের সময় না, অন্যদিকে ভাই এমন সব ভাষা না ওরা বলে, এগুলি বলা যায় না। বেয়াদবির একটি চূড়ান্ত পর্যায়ে ওদের অবস্থান। ফাজলামি আমাদের দেশে বলে না, যে এরা হলো এরকম বাচাল, যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। এগুলির কারণটা হলো বিএনপি ক্ষমতায় আসার পর, আজকে বিএনপি ক্ষমতায় আসে 4 মাস হলো, বিএনপি ক্ষমতা আসার পরে এই সমস্ত রাজাকারের বাচ্চাদের প্রতি নমনীয় অবস্থানের কারণে আজকে ওদের মুখ আরো ব্যাপকভাবে প্রসারিত হয়ে যা বলতে হয় তাও বলে, যা বলতে হয় না তাও বলে। এই হলো নাসিরুদ্দিন পাটোয়ারি। দেখুন, এই ছেলেটা কিন্তু মাদ্রাসা পড়ার স্টুডেন্ট, মাদ্রাসার থেকে এসেছে, অধিকাংশই মাদ্রাসা, সাদিক কায়েম সে মাদ্রাসার থেকে এসেছে, কিন্তু সবগুলি মাদ্রাসা থেকে আসা। এই যে বললাম আগে, নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ওদেরকে ইউনিভার্সিটিতে আসার সুযোগ করে দিয়েছিল। আর এটাই হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের জন্যই কাল। আগে আওয়ামী লীগকে বলছে বা এখন বিএনপি কে বলে, বিএনপি বলতে আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি কে বলছে আমার কি, বা আর বিএনপি যদি মনে করে আওয়ামী লীগকে বলছে আমার কি, এটা কিন্তু সলিউশন নয়। ওদেরকে বাড়তে দেওয়ার মানেই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা, নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয়ের পথে ঠেলে দেয়া। এবং এটাই হচ্ছে, কোথায় কোথায় বিপ্লব করে ফেলবে তারা। তো করে না কেন? দেখো কয়জন আসে। ওই যে বিপ্লবের জন্য মধ্যরাতে, মনে আছে কয়েক মাস আগে ইউনুসের শেষ জামানার দিকে ঢাকা সেনানিবাসে নাকি অভ্যুত্থান হয়ে যাচ্ছে, পিনাকি রাত 3টার সময় চিৎকার করে সবাই ঢাকায় নামে আসেন, নামে আসেন। কেউ আসছিল? কুকুরও পর্যন্ত আসে নাই ওইদিন পিনাকির ইয়েতে। আর এই যে ওইগুলি এদের, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এই যে ওদের যারা, ওদের গুরুগুলি হলো বাইরে বসা, এবং প্রকারান্তরে এরা কিন্তু জামাতের জন্য কাজ করছে এখন, কিন্তু এরা কিন্তু জামাতের ক্ষতি করছে। জামাতের যে রাজনৈতিক আদর্শের সঙ্গে ওদের যে কথাবার্তা, ভাষা, এগুলি যায় না। যাই হোক, সেটা জামাত বুঝবে আর পিনাকি বুঝবে। ভিউয়ার কমছে থেকে চিৎকার করে দেখবেন এখন কি বলে, এই ভিডিওটা দেখেন, দেখে শেয়ার করেন ইনস্টাগ্রামে, ওইখানে ওইখানে যত জায়গা, যত সোশ্যাল মিডিয়া যত জায়গা আছে সব জায়গাতে করেন, কারণ এখন বোধহয় তাদের অভাব দেয়, ভিউয়ারের অভাব হচ্ছে তার। বিভিন্ন জনের কথাকে তার সঙ্গে অ্যাড করে এই ভিডিওটা দেখেন, শেয়ার করেন, সকলকে শেয়ার করতে দেন। এগুলি এদের এখন নাটক। আরেকজন আছে আমাদের আমেরিকায় বসে বসে, ও সবকিছুতেই ভারতের গন্ধ পায়। যাই হোক, সেটা নিয়ে বলতে চাই না। ওই চোর কখনো ধর্মের কাহিনী শুনে না।
মানুষের ব্যক্তিগত চরিত্র হনন যদি একটি মানুষের পুঁজি হয়, জ্ঞানের মেধার পুঁজি হয়, তাহলে আর বলার কিছু নাই। কিসের সাংবাদিক, কোথায় সাংবাদিকতা করছিল? ধান্দাবাজি, ভাটপারি বাংলাদেশের সাংবাদিকদের এখন পেশা, এটাই তাদের এখন পেশা। তো সামুদ করা, চামচামি করা, ওই যে শেখ হাসিনার চারপাশে সাংবাদিকরা ছিল না, এখন কতগুলি জেলে আছে, যদিও আমি তাদের মুক্তি চাই, কিন্তু তারা চামচামি কম করেনি, তারেক রহমানের চামচামিও শুরু হয়েছে। আমি বুঝি না, ওয়াশিংটনে একজন প্রেস মিনিস্টার মুর্তজা, গোলাম মুর্তজা, ওর বাড়ি মানে ওর বজন দোস্ত আসিফ নজরুলের ওয়াশিংটনে বসে তার প্রেস সম্পর্কিত, মিডিয়া সম্পর্কিত কোনো ধরনের কাজ নাই, সে বসে বসে খবরদারি করে ওখানে। আমি বুঝি না যে তাকে কেন ওয়াশিংটন থেকে সরানো হচ্ছে না। যাই হোক, বলছিলাম যে এই স্টুডেন্টদের কথা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যা শুরু করেছে, এটা ওয়ে 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 টু মাচ। বিপ্লব তারা করলো 24-এর, ঠিক আছে, তাদের বাসায় দ্বিতীয় স্বাধীনতা, বিপ্লব, এই সেই, তারা বহু কিছু করে ফেলছে। তো মানুষ এখানে ডিম নিক্ষেপ করে কেন? আত্মরক্ষার জন্য থানায় গিয়ে আশ্রয় নিতে হয় কেন? কালকে একটা ভিডিও দেখলাম, থানায় গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে পিটায় মানুষে। তো এখন আওয়ামী লীগ মাঠে নাই, এখন যদি এই পিটা হতো, আওয়ামী লীগ থাকলে তো পিটাবে না। নেক্সটের যে আওয়ামী লীগ আসবে, সে আওয়ামী লীগ তো আসলে পিটাবে না। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা কি বলে, আওয়ামী লীগ সিম্পলি জব করবে, সিম্পলি মেরে ফেলবে। এটা হলো আওয়ামী লীগ করবে, এটা নিশ্চিত। সেটা ইউনুস হোক, আর পাটোয়ারি হোক, আর আসিফ নজরুল হোক, আর ডাস্টবিন শফিক হোক, আওয়ামী লীগ যে কাজটা করবে সিম্পলি ভয়াবহ অ্যাগ্রেসিভ রূপ নিয়ে করবে। এই কথাগুলি কোথায় পাবেন? ওই যে আওয়ামী লীগের যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, তাদের বিভিন্ন পোস্টগুলি দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে। তাই বলি, সবকিছুর সীমা থাকা উচিত, সীমা লঙ্ঘন কোনো অবস্থাতেই করা উচিত না। পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সার্জিস আলম, নাহিদ, আক্তার, মাসুদ, হান্নান, হাসনাত আব্দুল্লাহ, ওদেরকে সঠিক পথে এগুনো উচিত। মাসুদ, এই যে হান্নান দেখেন, যে হাতিয়া, তার জন্য কত বড় নবাব, তিনি এমপি হয়েছেন, কোন ছিলেন ফকির। ওদের ঘরের দরজা ছিল না, জানালা ছিল না, উপরে সিলিং ছিল না, বা দরজা থাকলে জানালা ছিল না, এই হলো ওদের হত দরিদ্র অবস্থা। এখন ফেরি চলে গেছে মধ্য 20 মিনিট 25 মিনিট, এই তিনি এমপি আসছেন ফেরিতে, ফেরিটাকে আবার বিরাতে হলো বেক করে। এই হলো ক্ষমতার দাপট। এদের পকেটে যে পয়সা ছিল না 1 টাকা, এখন কি ধরনের গাড়ি বাড়ি নিয়ে তারা চলে। হোটেলে দখল করেছিল, বিল দেয়নি। আমি জানি না, ওই যে মনে আছে নিশ্চয়, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওয়েস্টিনে হাঁসের মাংস খাইতে গিয়েছিল। আমি জানি না সেই বিলও দিয়েছে কিনা, নাকি বিল এখনো বাকি আছে। হয়তো তারা লজ্জা শরমে বা অন্য কোনো সুযোগ সুবিধার জন্য হোটেল কর্তৃপক্ষ তার কাছ থেকে নেয়নি পয়সা। তদন্ত করলে হয়তো খবরটা পাওয়া যাবে। আমি নিশ্চিত এরা বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করত, বিভিন্ন জায়গায় যে অফিস নিচে যে রূপায়ণের অফিসেরও নাকি ভাড়া দেয়নি। ওরা নাকি দেশের স্বচ্ছ রাজনীতি করবে, বৈষম্যহীন রাজনীতি করবে, এই হলো ওদের অবস্থা। প্রিয় দর্শক, এ নিয়ে আরো পরে কথা বলবো, অনেক কথার কোনো শেষ নেই। ওরা বিপ্লব করার পরে
যে দৃশ্য দেশের মানুষ 18 মাস ইউনুসের আর এখনো দেখছে বিরোধী দলের প্ল্যাটফর্মে থেকে তারা যা করছে, বাংলাদেশের মানুষ এগুলি মনে রাখবে এবং নিশ্চিত একদিন এসব অন্যায়েরও বিচার হবে। নিশ্চিত ওদেরকেও একদিন, এই আওয়ামী লীগের নেতারা পালিয়ে বেড়াচ্ছে না, ওদেরকেও একদিন পালিয়ে বেড়াতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট।